গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের 1 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তোমাদের এই অধ্যায় থেকে 3 নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এই প্রশ্নটা মাধ্যমিকে 2017 ও 22 সালে এসেছিল। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য। তাহলে মরুভূমিতে কি হয়? বায়ুর কাজটা বেশি দেখা যায় কেন? কারণ এখানে উদ্ভিদ গাছপালা একদমই থাকে না, ঠিক আছে? তাহলে যেমন গাছ থাকে না, তাহলে গাছের কি হয়? শিকড়ের অভাবে মাটি খুব আলগা থাকে, তেমনই বাধাহীন কোনো বাধা ছাড়া এখানে বাতাস কিন্তু বয়ে যেতে পারে, সেই জন্য এখানে বায়ুর কাজ বেশি দেখা যায়। আর হচ্ছে বৃষ্টি একদমই হয় না, 25 সেমিরও কম বছরে বৃষ্টি হয়। তাই যেমন এখানে কোনো গাছের কোনো আস্তরণ নেই, তেমনই মাটিও খুব শুকনো থাকে, তাই বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যেতে পারে। আর কি হয়, এখানে দৈনিক উষ্ণতার প্রসারটা খুব বেশি হয়, ঠিক আছে? যেমন হচ্ছে যে এখানে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়ায় কি হয়, দিন ও রাতের উষ্ণতার পার্থক্য খুব বেশি হয়, সেই জন্যই এখানে কিন্তু বায়ুর কাজটা বেশি দেখা যায়, ঠিক আছে? এই পয়েন্টগুলো বললে উত্তরটা হয়ে যাবে। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে, ঠিক আছে? তাহলে নদীর বদ্বীপ গড়ে উঠতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো নদীর মোহনায় সবই পাওয়া যায়, ঠিক আছে? যেমন কি যেমন হচ্ছে যে মোহনার কাছে কি হয়, মোহনার কাছে যদি সমুদ্র, তাহলে এই প্রশ্নের এটা তাহলে কি হবে, মোহনার কাছে নদীর দৈর্ঘ্য যদি নদীটা যদি অনেক লম্বা হয় এবং অনেক উপনদী যদি নদীটার সাথে থাকে, তাহলে কি হবে, তাহলে নদী অনেক বেশি পলি এনে জমা করতে পারবে মোহনায়, তাতে বদ্বীপ তৈরি হবে। আর মোহনার কাছে সমুদ্র যদি অগভীর হয়, মোহনার কাছে সমুদ্র অগভীর হলে তাহলে কি হবে, তাহলে পলিটা খুব সহজেই মোহনার কাছে জমতে পারবে, ঠিক আছে? তাহলে বদ্বীপ ভালো তৈরি হবে। আর আরেকটা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে এই জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের প্রকোপ যদি মোহনার কাছে কম থাকে, তাহলে জোয়ার ভাটা সমুদ্র স্রোতের প্রকোপ যদি কম থাকে তবেই কিন্তু পলিটা জমবে, নাহলে যদি জোয়ার ভাটা বা সমুদ্র স্রোত বেশি থাকে তাহলে পলি জমার আগেই সেটা ধুয়ে আবার সমুদ্রে চলে যাবে, ঠিক আছে? আর সমুদ্র উপকূলমুখী বায়ু যদি খুব বেশি প্রবাহিত হয় তাহলে কিন্তু এখানে বদ্বীপ তৈরি হবে না। আর এই প্রশ্নটাই কিন্তু তোমরা অবশ্যই ছবি আঁকবে, যারা ছবি আঁকতে পারবে তারা অবশ্যই কিন্তু ছবি আঁকবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই যেটা অনুদৈর্ঘ্য দিয়েছে এটা তোমাদের শিব দিয়ে দিতে পারে, আর বারখানটা তোমাদের তির্যক বালিয়াড়ি বা অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি, এরকমও প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে। তাহলে যাই হোক, উত্তরটা কিন্তু একই রকমই হবে, এটাই তোমরা ভালোভাবে মনে রাখবে, উত্তরটা লিখবে, ঠিক আছে? তাহলে শিব বালিয়াড়ি কোনগুলো? শিব বালিয়াড়ি দেখতে কেমন হয়? শিব বালিয়াড়ি দেখতে হয় হচ্ছে যে তরোয়ারির মতো। আর বারখান কীরকম দেখতে হয়? বারখান দেখতে হয় হচ্ছে আধখানা চাঁদের মতো। তাহলে পার্থক্যের সময় লেখার সময় তোমরা অবশ্যই বিষয়গুলো লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা ভালো নম্বর পাবে। তাহলে বায়ুর গতিপথের সাথে সমানভাবে বা সমান্তরালভাবে তরোয়ারির মতো যে বালিয়াড়িগুলো তৈরি হয় সেটাকেই বলে শিব বালিয়াড়ি। আর বায়ুর গতিপথের সাথে আড়াআড়ি বা তির্যকভাবে বা অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়িটা তৈরি হয় সেটাই হচ্ছে যে বারখান বালিয়াড়ি। এরপরে কি, যে শিব বালিয়াড়ির দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু তার উচ্চতা কম, আর বারখান বালিয়াড়ির দৈর্ঘ্য প্রস্থ একদম সমান হয়। আর কোথায় দেখা যায়? শিব বালিয়াড়ি সাহারাতে দেখা যায়, আর বারখান দেখা যায় কালাহারিতে। আর শিব বালিয়াড়ির প্রতিবাদ ঢাল চওড়া ও গোল এবং অনুবাদ ঢালটি তরোয়ারির মতো সরু। আর বারখান বালিয়াড়ির উত্তল ও অবতল ঢালটা প্রতিবাদ ঢাল উত্তল, আর মৃদু ঢাল আর অনুবাদ ঢালটা খাড়া ঢাল হয়, এরকমই এইটা লিখলেই হবে, ঠিক আছে? আর এটা যদি তোমরা ছবি আঁকা যদি সম্ভব হয় তাহলে এটাতেও ছবি এঁকে দেবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কাজের 3টি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এটা আমরা প্রথম দিকে যে ক্লাস করিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করে দিয়েছিলাম।
আজ আমরা আরেকবার বলে দিচ্ছি। একটা হচ্ছে যে হবে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ মানে নদী যে সমস্ত জিনিসগুলোকে, পাথরগুলোকে বয়ে নিয়ে আসে, সেই পাথরগুলোর আঘাতে নদীর দুপারে আর নদীর নিচের দিকে যে ক্ষয় হয় সেটাকেই বলা হয় অবঘর্ষ ক্ষয়। আর একটা হচ্ছে যে ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়টা কি? ঘর্ষণ ক্ষয় হচ্ছে যে নদীর মধ্যে দিয়ে যখন শিলাগুলো যায়, তখন সেই পাথর বা শিলাগুলো যখন একটার সাথে আর একটা ধাক্কা লেগে ক্ষয় হয়, সেটাকেই বলা হয় ঘর্ষণ ক্ষয়। ঠিক আছে। আরেকটা থাকে, আরেকটা হচ্ছে কি বুদবুদ ক্ষয়। বুদবুদ ক্ষয়টা কি? নদীর স্রোতের মধ্যে অনেক সময় ফেনা বা বুদবুদের মতো সৃষ্টি হয় এবং তৈরি হয়, এবং সেটার জন্যই কি হয়, শিলা ফেটে যায়। এইগুলো লিখলেই হবে। এটা তোমরা ঠিকভাবে পরীক্ষায় লিখবে। এটাও কিন্তু মাধ্যমিকে 2020-তে এসেছিল। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা। ঠিক আছে। তাহলে উপনদী কাকে বলে? মূল নদীর সঙ্গে যে নদীগুলো অন্য অন্য জায়গার নদী এসে যখন অন্য একটা নদী এসে যখন মূল নদীর সঙ্গে মেশে, তখনই সেটাকে বলা হয় উপনদী। আর শাখা নদী হচ্ছে যে মূল নদী থেকে যখন কোনো নদী, এই মূল নদী থেকে যখন কোনো বাধার কারণে মূল নদীটা যখন একটুখানি আলাদা হয়ে একটা জলধারা যখন আলাদাভাবে গিয়ে মোহনার কাছে গিয়ে মেশে, তখন সেটাকে কি বলে? সেটাকেই বলা হয় শাখা নদী। আর উপনদীর উদাহরণ হচ্ছে যে গঙ্গা হচ্ছে যমুনার একটা প্রধান উপনদী। আর যেটা আমাদের এখানে ভাগীরথী বা হুগলি নদী, এটা হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী। ঠিক আছে। আর উপনদীতে আরেকটা কি বলা যেতে পারে, যে উপনদী নদীতে জল আর বোঝার পরিমাণ বাড়িয়ে দেয়, আর শাখা নদী নদীতে জলের পরিমাণটাকে কমায়। ঠিক আছে। আর নদী যখন প্রবাহিত হয় তখন অনেক উপনদী নদীতে এসে মেশে, আর শাখা নদী কিন্তু প্রধান নদী থেকে খুব কমই শাখা নদী তৈরি হয়। ঠিক আছে। এগুলো বললেই হবে। আর উপনদীতে কী কী ভূমিরূপ দেখা যায়? নদী যখন উপনদীর সাথে মেশে তখন সেখানে ঝুলন্ত উপত্যকা, জলপ্রপাত এসবগুলো দেখা যায়। আর শাখা নদীর মধ্যবর্তী অংশে মোহনার কাছে পলি জমে বদ্বীপ দেখা যায়। এগুলো বললেই হবে। ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হিমরেখা উচ্চতা সর্বত্র সমান হয় না কেন? এটা 2024-এ এসেছিলো। আর আগে যেটা আমরা আলোচনা করলাম এটা কিন্তু 22-এ এসেছিলো, উপনদী শাখা নদীর পার্থক্য এটা। ঠিক আছে। আর হিমরেখার উচ্চতা সমান হয় না কেন? এটা হচ্ছে 24-এ এসেছিলো। ঠিক আছে। তাহলে হিমরেখার উচ্চতা, হিমরেখা কি? হিমরেখা হচ্ছে যে বরফ যেখানে জমে থাকে, আর যে আর যেখানে বরফ জমার মানে যে উচ্চতায় পর্যন্ত বরফ জমে থাকে, আর তার নিচে যেখানে বরফ জমে না, যেখানে বরফ জমে একটা সাদা দাগের মতো একটা হয়ে যায়, কাল রেখা একটা চলে যায়, এটাকেই বলা হয় হিমরেখা। বরফটা যেহেতু সাদা সেজন্য এটাও সাদাই হয়। ঠিক আছে। আর এর মানে উচ্চতার পরিবর্তন হয়, হ্যাঁ নিশ্চয়ই। হিমরেখা উচ্চতা সব ঋতুতে সমান হয় না কেন? এর উচ্চতা কিন্তু পরিবর্তন হয়। কারণ কি? কারণটা হচ্ছে যে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য অনেক বেশি হয় এবং উষ্ণতা বেশি হয়। আর শীতকালে কি হয়? শীতকালে হচ্ছে যে দিন ছোট হয় আর রাত বড় হয়। তাই গ্রীষ্মকালে হিমরেখা অনেক ওপরে থাকে, শীতকালে অনেক নিচে থাকে, এটা একটা বলা যেতে পারে। আর বায়ু প্রবাহ, উষ্ণ শীতল বায়ু যেখানে প্রবাহিত হয় সেখানে হিমরেখা উচ্চতা যথেষ্ট বৃদ্ধি ও হ্রাস পায়। যেমন উত্তর আমেরিকার রকি পর্বতের পশ্চিম ঢালে অপেক্ষা পূর্ব ঢালে চিনুক বায়ুর জন্য কি হয়? হিমরেখা অনেক উপরে থাকে। ঠিক আছে। আর একটা হচ্ছে যে অক্ষাংশের জন্য কিন্তু সূর্যের যে পতন কোণ তার কিন্তু পার্থক্য হয়, আর উষ্ণতার পার্থক্য হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয় যে বলে 6000 মিটার উচ্চতায়, এবং 2 মেরুতে উষ্ণতা কম থাকে বলে সমুদ্রপৃষ্ঠে বা হিমরেখা অবস্থান করে। ঠিক আছে। এটা বললেই হবে। ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।